নমস্কার। গল্পের গুচ্ছতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব সত্যজিৎ রায়ের একটি রহস্য জমজমাট গল্প, ব্রজবুড়ো। গল্প পাঠে আমি ঋতুপর্ণা। শঙ্কর চৌধুরী আধখানা হাতের রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পুরে একবার পাশে বসা ছেলেটার দিকে চেয়ে নিলেন। তারপর চিবোতে চিবোতে বললেন, তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি। আমাদের ডাইনে একটা বাড়ির পরে একটা দোতলা বাড়িতে একটা বুড়ো থাকে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, বলল শুভু। রোজ স্কুল থেকে ফেরার পথে দেখি। একতলার বারান্দায় একটা বেতের চেয়ারে বসে থাকেন, আমার দিকে চেয়ে হাসেন। হাসিটা কি বেশ খোশ মেজাজের হাসি। শুভু একটু ভেবে বলল, একটু দুষ্টু দুষ্টু হতে পারে। ওই বুড়ো সম্বন্ধে এখানে এসে অবধি অনেক কথা শুনছি, বললেন শঙ্করবাবু। উনি নাকি তন্ত্রমন্ত্র জানেন, তুকতাক করে, যাদের পছন্দ নয় তাদের অনিষ্ট করতে পারেন। মোট কথা, উনি ডাকলেও ওর কাছে যাস টাস না যেন। শুভর ভালো নাম সুবীর, বয়স 12। 3 মাস হলো সুবীরেরা কলকাতা থেকে এই শহরে এসেছে। এখানকারই এক কলেজে শঙ্কর চৌধুরী ইংরেজির প্রফেসরে চাকরি পেয়েছেন। সুবীর কলকাতার স্কুল ছেড়ে এখানে সেন্ট টমাসে ভর্তি হয়েছে। সবাই বলে এই জায়গাটা স্বাস্থ্যকর। শীতকালে যে বেশ শীত পড়ে সেটা এই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যায় টের পাওয়া যাচ্ছে। সুবীরের মারও জায়গাটা খুব পছন্দ। বলেন, এখানকার বাতাসই আলাদা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই কমাসেই স্কুলে সুবীরের 2-1 বন্ধু হয়েছে। তার মধ্যে দিব্যেন্দুকেই ওর সবচেয়ে ভালো লাগে। শুভু, দিবু ক্লাসে পাশাপাশি বসে। দুজনেই পড়াশোনায় ভালো, খেলাধুলায় দুজনের খুব উৎসাহ। দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল, ব্রজবুড়ো তো তোদের একটা বাড়ি পরেই থাকে। ব্রজবুড়ো? সুবীর অবাক হয়ে জিজ্ঞেস করল, সে আবার কে রে? আরে দেখিসনি, মাথায় টাক, ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, গলা বন্ধ কোট আর ধুতি পরে বারান্দায় বসে থাকে। সুবীর বলল, ওকে বুঝি লোকে ব্রজবুড়ো বলে? ওকে তো রোজ দেখি। সাবধান, বলল দিব্যেন্দু, ওকে চটাসনি, ও হাসলে তুইও হাসবি। তাহলেই সব ঠিক আছে। ও যদি তোর উপর ক্ষেপে যায় তাহলে ওর বাড়িতে বসেই স্রেফ মন্ত্র পড়ে তোর সর্বনাশ করে ছাড়বে। বাবাও আমাকে একদিন সাবধান করে দিয়েছেন, বলল সুবীর। একদিন পঞ্চাকে ডেকে একটা ঘুড়ি দিয়েছিল, কোথায় পেল কে জানে, খুব রহস্যজনক ব্যাপার। ওর পুরো নাম কি তা জানি না। এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধ্যায় এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে। আগে আসেননি কখনো, এই প্রথম। বয়সে সুবীরের বাবার চেয়ে অন্তত 10 বছরের বড়। বসবার ঘরে সোফার একপাশে বসে বললেন, ডিস্টার্ব করলুম না তো? না না, বললেন শঙ্করবাবু। আমি ভাবছিলাম একদিন আপনাদের ওখানে ঢু মারবো। আপনি এলাহাবাদ ব্যাংকে আছেন না? আজ্ঞে হ্যাঁ, আমি সংসার করিনি, এখানে আমার বাড়িতে আমি একা। কলকাতায় এক ভাই আছে, লোহালক্করের ব্যবসা করে। অফিস থেকে ফিরে পাড়ায় কারুর না কারুর বাড়িতে গিয়ে গল্প সল্প করি, অবশ্যই একজন বাদে। কে? ব্রজকিশোর বানুজ্জে, নাম শুনেছেন? যাকে ব্রজবুড়ো বলে। আমাদের বাড়ির একটা বাড়ি পরেই থাকে। আজ্ঞে হ্যাঁ, ভদ্রলোকের তো অনেক গোলমাল শুনেছি,
বিস্তর। বুড়ো এখানে আসে বছর 15 আগে, আমি তখনও আসিনি। কিন্তু বুড়ো দক্ষিণে লাগোয়া বাড়ির নরেশ মল্লিক ছিলেন, তিনি 30 বছর হলো এখানে আছেন। সদানন্দ রোডে গয়নার দোকান আছে। তিনিই বলেন সুটকেস হোল্ডার ছাড়া বুড়োর নাকি একটা সবুজ রঙের বাক্স ছিল। সে এক আলিশান ব্যাপার। সঙ্গে একজন লোকও ছিল, সে পরের দিন চলে যায়। ওই বাক্সের কথা এখন শহরের সকলেই জানেন। আমাদের তো বিশ্বাস ওতে বুড়ো তন্ত্রমন্ত্রের সব সরঞ্জাম আছে। উনি আসার আগে নাকি বাড়িটা খালিই পড়ে থাকতো। তন্ত্রের ব্যাপারটা কি সত্যি বলে মনে হয় আপনার? আমি বলতে পারবো না, তবে নরেশবাবুর কাছে শুনেছি বুড়ো দোতলার ঘর থেকে মাঝরাত্রিরে নানা রকম সব শব্দ, করতালের আওয়াজ, বুগি পেটানোর আওয়াজ, বিড়বিড় করে বলা সব মন্ত্র, মাঝে মাঝে হাসির শব্দ। এটা বিশ্বাস না করে তো উপায় নেই। কারণ বলছি, বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন, ভদ্রলোকের নাম বোধহয় জানেন। হ্যাঁ, বাড়ির দরজায় কাঠের ফলকে দেখেছি, N.K. মজুমদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশিকান্ত মজুমদার ইন্স্যুরেন্স অফিসে চাকরি করেন। ইনিও মাঝরাত্রিরে ওই সব শোনেন। এমনকি একদিন জানালায় একটা বীভৎস মুখও দেখেন। মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বলেন যে এইভাবে প্রতিবেশীদের শান্তিভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবেন। এটা বিকেলবেলা। বুড়ো তখন বারান্দায় বসে। শাসানোর ফল কি হলো? সেই তো বলেছি, গোলমাল তো বন্ধ হলোই না। মাঝখান থেকে নিশিকান্তবাবু ব্যারাম বাঁধিয়ে বসলেন। হাই ফিভার, 106 ডিগ্রি অবধি উঠেছিল। ডাক্তার বললেন ভাইরাস ইনফেকশন। 7 দিনে জ্বর ছাড়ল। নিশিকান্তবাবুর দৃঢ় বিশ্বাস বুড়ো তুক করেছিলেন। সুবীরকে তার বাবা বারণ করেছেন, কিন্তু দিব্যেন্দুকে কেউ বারণ করেনি। দিব্যেন্দুর বাবা এইসব তন্ত্রমন্ত্র তুকতাক বিশ্বাস করেন না। বলেন একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে। ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গণ্ডগোল নেই। দিব্যেন্দু যদিও শুভুকে বুড়ো সম্বন্ধে সাবধান করে দিয়েছিল, কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে, সেটা যাবে কোথায়? সে একদিন শুভুকে বলল, আজ তোর সঙ্গে ফিরবো, তোর বাড়িও যাওয়া হবে আর বুড়ো কি করে তাও দেখা যাবে। শুভু ভুরু কুঁচকে বলল, কিন্তু তুই তো নিজেই সেদিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে। তা বলেছিলাম, বলল দিবু, কিন্তু বাবা বলেন বুড়োর মধ্যে কোনো দোষ নেই, তাই একবার গিয়ে দেখি না কি হয়। এও একরকম অ্যাডভেঞ্চার তো। ঠিক আছে, তাই হবে। স্কুল থেকে ফেরার পথে ব্রজবুড়োর বাড়ি দেখা যেতেই শুভুর বুকের ভেতর একটা ধুকপুকানি শুরু হয়ে গেল। কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানতে দেওয়া চলে না। তাই সে মনে সাহস এনে এগিয়ে চলল দিবুর সঙ্গে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, রোজকার মতো আজও বুড়ো বসে আছে বারান্দায়। সুবীর ও দিবু এগিয়ে আসতে ঠিক অন্য দিনের মতোই ব্রজবুড়ো হাসি মুখে তাদের দিকে চাইলেন। আজ শুভু বুড়োর হাসির মধ্যে সত্যি একটা শয়তানি ভাব লক্ষ্য করল। হাসছেন কেন, কিছু বলবেন? দিবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞাসা করল। হ্যাঁ বলবো, বললেন ব্রজবুড়ো। আমি ডাকলে আসো না কেন? দিবু বলল, আমাকে কোনোদিনও ডাকেননি, আর ডাকলেই বা যাব কেন? ওরকম যার তার ডাকে আমি যাই না। শুভু মনে মনে ভাবল, বাপরে, দিবুর কি সাহস! আবার দিবুই কথা বলল, আপনার সবুজ বাক্সে কি আছে? কেন বলবো? বুড়ো মাথা দুলিয়ে দুলিয়ে মিচকি হেসে বলল, আমার সঙ্গে আমার বাড়ির দোতলায় গেলেই জানতে পারবে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভু এক নিঃশ্বাসে বলে দিল, আর একদিন যাব, আজ বাড়িতে কাজ আছে। দুজনে চলে এলো পিছন দিকে না তাকিয়ে। এর সপ্তাহখানেক পরে
এক রবিবার সকালে শুভুদের বাড়ির সামনের দরজায় টোকা পড়ল। শুভুর বাবা খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে বললেন, দেখ তো কে এলো। শুভু দরজা খুলে দেখে খয়েরি স্যুট পরা একজন বেশ ভালো দেখতে ভদ্রলোক, বয়স 30-এর বেশি না। তার পিছনে রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে, এটাও শুভুর চোখে পড়েছে। ব্রজকিশোর ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন? ভদ্রলোক প্রশ্ন করলেন শুভুর বাবাকে। 74 নম্বর সেটা জানি, কিন্তু এখানে তো দেখছি কোনো বাড়িতেই নম্বর লেখা নেই। শঙ্করবাবু উঠে দাঁড়িয়ে হাত দিয়ে দেখিয়ে বললেন, এই দিকে আমার বাড়ির পরের বাড়িটা। থ্যাঙ্কস। ভদ্রলোক যাবার জন্য ঘুরেছিলেন, কিন্তু শঙ্করবাবুর একটা প্রশ্নে থেমে গেলেন। আপনি কি ওর আত্মীয়? হ্যাঁ, আমি ওর ভাইপো, ছোট ভাইয়ের ছেলে। আসি। ভদ্রলোক চলে গেলেন। শঙ্করবাবু আবার সোফায় বসে পড়লেন। হাইলি ইন্টারেস্টিং। আমার ধারণা ছিল ব্রজপুরো 3 কুলে কেউ নেই। বিকেলে শুভুরা চা খাচ্ছে, এমন সময় দরজায় আবার টোকা পড়ল। শুভ খুলে দেখে আবার সেই সকালের ভদ্রলোক। একটু আসতে পারি কি? শঙ্করবাবু উঠে এসেছেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। বসুন। চা খাবেন? নো থ্যাঙ্কস, এইমাত্র খেয়ে আসছি। ব্রজবাবুকে কেমন দেখলেন? সেইটা নিয়ে একটু কথা বলতে এলাম, বললেন ভদ্রলোক। আগে আমার পরিচয়টা দিই। আমার নাম অমিতাভ ব্যানার্জি। আমার পেশা হচ্ছে মনের ব্যারামে চিকিৎসা করা, সাইকিয়াট্রিস্ট। কলেজে পড়ার সময় থেকে শখটা হয়েছিল, বাবাও রাজি হয়ে গেলেন। আমি বিলেত গিয়ে পাশ করে ওখানে 3 বছর প্র্যাকটিস করছিলাম। কিছুদিন হলো কলকাতায় এসেছি। বাবার কাছ থেকে জ্যাঠার কথাটা শুনেছিলাম। বাবা লখনৌয়ে ওকালতি করতেন। আমার জন্ম, পড়াশোনা সবই ওখানে। আমি ব্রজ জ্যাঠাকে কোনোদিনও দেখিনি। যখন কলকাতায় গিয়েছি ততদিনে ব্রজ জ্যাঠা আপনাদের এখানে চলে এসেছেন। এটা শুনেছিলাম যে কলকাতায় থাকতে জ্যাঠা চুপচাপ বাড়িতে বসে থাকতেন, কারোর সঙ্গে মিশতেন না। ডাক্তার দেখে বলেছিলেন শরীরে কোনো ব্যারাম নেই। যে বাড়িতে রয়েছেন সেটা কার? ওটা আমার ঠাকুরদা তৈরি করেছিলেন। উনি ব্যবসা করতেন, অনেক পয়সা করেছিলেন। মারা যাবার আগে 3 ছেলেকে উইল করে টাকা সমান ভাগে ভাগ করে দিয়ে যান। কাজেই ব্রজ জ্যাঠার টাকার অভাব নেই। উনি কি তন্ত্রতন্ত্র চর্চা করছেন নাকি? কি যে করছেন তা কেউ সঠিক বলতে পারবে না। আমরা থাকতাম লখনৌয়ে, মেজ জ্যাঠার কাজ ছিল ব্যাঙ্গালোরে। ব্রজ জ্যাঠা কলকাতাতেই থাকতেন। তবে গোটা 3 চাকর ছাড়া দেখবার আর কেউ ছিল না। তন্ত্রের ব্যাপার জানি না, তবে ওর যে মানসিক ব্যারাম রয়েছে তাতে অন্তত আমার কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে কি ব্যারাম, সেটা এখনো ধরতে পারেননি? ধরবো কি করে? আমার সঙ্গে তো কথাই বলছেন না। তবে আমার একটা প্রস্তাব আছে। কি? ওর চাকর বলছিল উনি নাকি ছোটদের উপর কখনো রাগ করেন না। তাই ভাবছিলাম যদি আপনার ছেলেকে একবার সঙ্গে করে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো উনি মুখ খুলতে পারেন। শুভু বলল, ওর একটা সবুজ বাক্স আছে কি? অমিতাভবাবু চোখ বড় বড় করলেন। বাক্স মানে কি? সে তো এক বিশাল ট্রাঙ্ক। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ওতে কি আছে। উনি কোনো জবাবই দিলেন না। শঙ্করবাবু বললেন, ঠিক আছে, আমার ছেলে যাবে, কিন্তু তার সঙ্গে তার বাবাও যাবে। নিশ্চয়ই, সে তো খুব ভালো কথা। আমি খানিকটা জোর পাবো। 5 মিনিটের মধ্যে 3 জনে বেরিয়ে পড়ল। ব্রজ বুড়োর বাড়ির দরজায় ধাক্কা দিতে একটা বুড়ো চাকর এসে দরজা খুলে দিল। বাবু কোথায়? জিজ্ঞেস করলেন অমিতাভবাবু। দোতলায় শোবার ঘরে, বলল চাকর। আজ বাইরে বসবেন না? আগে আপনি আসার পর থেকে উনি কেমন যেন হয়ে গেছেন।
আজ বিকেলে চাও খেলেন না। ঠিক আছে, আমরা ওর সঙ্গে একটু দেখা করব। আসুন মিস্টার চৌধুরী। তিনজনের দোতলায় গিয়ে হাজির হলো। ডান দিকে একটা দরজা, সেটাই ব্রজবুড়োর শোবার ঘর। ডাক্তার ব্যানার্জি পিছন পিছন শঙ্করবাবু আর সুবীরও ঘরে ঢুকলো। ব্রজবাবু বালিশে পিঠ দিয়ে খাটে আধ শোয়া অবস্থায়। শুভুকে দেখেই তার মুখে হাসি ফুটে উঠে সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। তোমার সঙ্গে আবার এরা কেন? অভিমানের সুরে বললেন ব্রজবুড়ো। শুভু বলল, আপনি সবুজ বাক্সটার কথা বলেছিলেন, সেটা দেখতে এলাম। প্রকাণ্ড সবুজ ট্রাঙ্কটা শুভু ঘরে ঢুকেই দেখেছিল। খাটের উল্টো দিকে দেওয়ালের সামনে রাখা, বোঝাই যায় আদ্যিকালের ট্রাঙ্ক। নিশ্চয় দেখাবো, বললেন ব্রজবুড়ো, কিন্তু এখন না, এরা ঘর থেকে বেরোলে দেখাবো। ডাক্তার ব্যানার্জি শঙ্করবাবুকে বললেন, চলুন মিস্টার চৌধুরী, আমরা পাশের ঘরে যাই। দুজন বেরিয়ে যেতে বুড়োর মুখে আবার হাসি ফুটল। শুভুর বুকের ভেতর আবার ধুকপুকুনি শুরু হলো। ব্রজবুড়ো খাট থেকে নেমে টেক করে একটা চাবি বের করে ট্রাঙ্কটা খুলে ডালাটা উপরে তুলে দিলেন। দেখো। এ কি? এই যে খেলনায় ভর্তি, রেলগাড়ি, বন্দুক, রাক্ষসের মুখোশ, বিল্ডিং ব্লকস, মেকানো, লুডো, লটো, করতাল বাজানোর সং, খেলার ড্রাম, খেলার গ্রামোফোন, তাছাড়া আরও কত খেলা যেসব সুবীর কোনোদিনও চোখেই দেখেনি। নাম শোনা তো দূরের কথা। এগুলো কার? সুবীর ঢোক গিলে জিজ্ঞাসা করল। ব্রজবুড়ো দুহাত মাথার উপরে তুলে তুড়ি বাজিয়ে গা দুলিয়ে দুলিয়ে গান করছিলেন। আমি বাম খেল তিনক সিং, আমি নাচি তিরিং বিরিং। এবার গান বন্ধ করে নিজের বুকে চাপড় মেরে চেঁচিয়ে উঠলেন, আমার! সুবীর বুঝল এই খেলার বন্দুকের আওয়াজ শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল। ওই মুখোশ পরে বুড়ো জানলায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস। আর এই সব খেলনার নানা রকম আওয়াজ শুনেই ভেবেছে বুড়ো তুকতাক করছে। সুবীর বলল, বাবা আর ডাক্তারবাবুকে ডাকি? ওরা যদি আমার খেলনা নিয়ে নেয়? বুড়ো কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। মোটেই নেবে না, ওরা খুব ভালো লোক, আপনার কোনো ক্ষতি করবে না ওরা। তবে ডাকো। দুজনে এলেন। ট্রাঙ্কের ডালা এখনো খোলা। অমিতাভ ব্যানার্জি ভিতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন, সব ব্রিটিশ আমলের বিলিতি খেলনা, ওর নিজের ছেলেবেলার জিনিস। এর জুড়ি আজকাল আর এদেশে পাওয়া যাবে না। তারপর ব্রজবুড়োর দিকে চেয়ে বললেন, আপনি বসুন জ্যাঠা, বসুন, আমরা আপনার ভালো করতেই এসেছি। যে ভালো রয়েছে তার আবার ভালো করবে কি? কড়া সুরে জিজ্ঞেস করলেন ব্রজবুড়ো। ঠিক বলেছেন, বললেন ডাক্তার ব্যানার্জি। আমি ভুল বলেছিলাম, আপনার কোনো চিন্তা নেই, আমি কালকেই চলে যাব। যাবে বই কি, নিশ্চয়ই যাবে। অমিতাভ ব্যানার্জির সঙ্গে সুবীর আর শঙ্করবাবু নিচে নেমে এলেন। এও একরকম মনের ব্যারাম, জানেন তো, বললেন ডাক্তার ব্যানার্জি। শরীরে বার্ধক্যের পুরো ছাপ, কিন্তু মন সেই বালক অবস্থার মধ্যে আর বাড়েনি। বড়দের তাই সহ্য করতে পারেন না, নিজের বয়সে সাথী খোঁজেন, অথচ কোনো ছেলে ওর কাছে যাবে না। কি করুণ অবস্থা ভেবে দেখুন তো। আপনি সত্যিই কাল চলে যাবেন? শঙ্করবাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি গেলে উনি ভালো থাকবেন, তাছাড়া এই ব্যারামের চিকিৎসা বলে তো কিছু নেই। শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন, তুই মাঝে মাঝে ব্রজবুড়োকে সঙ্গ দিস, তোর বন্ধুদেরও বলিস। শুভুরা অমিতাভবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করল। দোতলার ঘর থেকে তখন করতালের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে, বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু, আজকে রাতে চামচিকে আর পেঁচারা। ধন্যবাদ।
গল্পটি কেমন লাগলো আপনাদের দয়া করে জানাতে ভুলবেন না। যদি আমার গল্প আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।